নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকের নিবেদন ছদ্মবেশী ভদ্রলোক। ঠাস ঠাস সশব্দে দুটো চর এসে পড়ল অনুর মুখে। তীব্র যন্ত্রণায় কুঁকড়ে যেতে থাকলো অনুর মুখ। আবিরের হাতে মার খাওয়াটা যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে অনুর কাছে। আবিরের দেওয়া 5 আঙুলের দাগের উপর হাত বোলাতে বোলাতে অনু রান্নাঘরের দিকে পা বাড়ালো। কি রে আবির, আবার তুই মেয়েটার উপর হাত তুলেছিস? বলতে বলতে খাবার টেবিলে এসে বসলেন লতা দেবী। আবির মুখ নিচু করে খাবার টেবিলে বসে খাবার খাচ্ছিল। মায়ের কথা শুনে মুখটা উপর দিকে তুলে একবার তাকালো লতা দেবীর দিকে, তারপর আবার খাবারে মনোনিবেশ করলো। আবির, কি করব বলো তো মা? কাজগুলোই এমন করে, আমার মটকাটা হঠাৎ করে গরম করে দেয়। লতা, এখন আবার কি করলো? আবির, দেখো মা, আমি কখন থেকে বলছি যে ডালে অনেকটা নুন বেশি হয়েছে, আর সে কথা শুনে আমার মুখের উপর তর্ক করে বলে কি না আমি চেখে দেখেছি নুন ঠিকই আছে। কত বড় সাহস ভাবতে পারো তুমি? ও আমার মুখে মুখে কথা বলে, ও আবির সিংহ রায়ের মুখের উপর কথা বলে। লতা ডালটা চেখে দেখলো, না, ডালে লবণ তো ঠিকই আছে, তাহলে এটা আবির ইচ্ছে করে করেছে। ছেলের মনের দুর্বিসন্ধির কথা বুঝতে পেরে একটা কুটিল হাসি খেলে গেল লতা দেবীর মুখে। লতা, এবার বুঝলাম ডালে নুন কম হওয়ার কারণ। আবির আর লতা দুজনের দিকে তাকিয়ে হেসে উঠল। ওদিক তখন রান্নাঘরের মধ্যে দাঁড়িয়ে পাঁপড় ভাজতে ব্যস্ত অনু। তার চোখ দিয়ে তখনও টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। আরে কি হলো কি? কয়েকটা পাঁপড় ভাজতে কত সময় লাগে? মার খেয়েও কোনো শিক্ষা হয়নি দেখছি। উচ্চস্বরে কথাগুলো অনুকে শুনিয়ে বলল আবির। অনু কোনো কথা বলল না। ভাজা পাঁপড়ের থালাটা হাতে নিয়ে বেরিয়ে এলো রান্নাঘর থেকে। অনুকে দেখে লতা দেবী বললেন, তুমি তো জানোই ও একটু বদমেজাজি, তবু জেনে শুনে ওর সঙ্গে তর্ক করতে যাও কেন বুঝি না বাপু। লতা দেবীর গলায় তীব্র বিরক্তি ঝরে পড়ছে। অনু কোনো কথা না বলে মাথা নিচু করে খাবার টেবিলে পাঁপড় পরিবেশন করতে লাগলো। এমন সময় কলিং বেলটা বেজে উঠল। অনু গিয়ে দরজা খুলে অবাক হয়ে গেল। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা মেয়েটি আনুক এক প্রকার ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ভিতরে প্রবেশ করলো। অনু হতভম্ব হয়ে গেল। বিস্ময়ের সঙ্গে সে জিজ্ঞাসা করলো, আপনি কে? বলা নেই কওয়া নেই বাড়ির ভেতর ঢুকে এলেন যে বড়। মেয়েটা অনুর দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি হাসল, তারপর বলল, এটা আবিরের বাড়ি? তোমার প্রশ্নের কোনো জবাব দেওয়ার প্রয়োজন মনে করি না আমি। এই বলে মেয়েটি ভিতরের দিকে পা বাড়ালো। আরে আরে, এসো এসো মোনা ডার্লিং, তা ইউএস থেকে ফিরলে কবে? পাঁপড়ের শেষ টুকরোটা মুখে পুড়তে পুড়তে কথাটা বলল আবির। মোনা খুশি হয়ে আবিরকে জড়িয়ে ধরল, তারপর আদুরে গলায় বলল, তুমিও না আবির? পারো বটে। আমার গতিবিধির উপর সর্বক্ষণ যার নজর সে নাকি আমাকে জিজ্ঞাসা করছে আমি কখন ফিরছি। হোয়াট ফানি জোকস আবির। আবির বাম হাত দিয়ে মোনার নাকটা একটু টিপে দিয়ে বলল, আমার মোনা সোনা, আমার কি দোষ বলো? তুমি ছাড়া জোকসটা যে ঠিক জমে না। এই বলে চেয়ার থেকে উঠে গেল হাত মুখ ধোয়ার জন্য। মোনা, বাই দ্য ওয়ে, তোমার বাড়িতে ঢোকার সময় একজনকে দেখলাম, বাড়িতে নতুন কাজের লোক রেখেছো নাকি? আবির বেসিনে হাত মুখ ধুতে ধুতে বলল, ওই একরকম আর কি মোনা, তবে তোমাদের কাজের লোকটা কিন্তু বেশ সুন্দরী। আবির আর কোনো কথা না বলে দাঁত বের করে হাসল।
এতক্ষণ লতা দেবী কোনো কথা বলেনি। এবার মুখ তুলে তাকিয়ে বললেন, জানো তো মোনা মা, আবির এই কদিন তোমার চিন্তায় চিন্তায় ঠিকঠাক মতো করে খায়নি, ঠিক মতো করে ঘুমায়নি পর্যন্ত। আমার ছেলেটা পাগলের মতো ভালোবাসে তোমাকে। তা আপনার ঘরে তো মাসিমা এক কাপ চায়েরও আশা করা যায় না দেখছি। আপনাদের কাজের লোকটা কি করে? মোনার মুখের কথাটা শেষ হওয়ার আগেই চা আর কিছু স্ন্যাক্স নিয়ে প্রবেশ করলো অনু। অনুকে দেখে মোনা বলল, কি আক্কেল তোমার, বলো তো মেয়ে, আমি সেই কখন থেকে এসে বসে আছি, আর এই তোমার চা দেওয়ার সময় হলো? আবিরের থেকে সব কিছু শুনে নিয়েছো তো? আমি কিন্তু আবার যে সে চা খাই না, দেখি কেমন বানিয়েছো। এই বলে অনুর হাত থেকে চায়ের কাপটা হাতে নিয়ে চায়ে একটা চুমুক দিল মোনা। ইস, এটা একটা চা হয়েছে। এই বলে মোনা গরম চাটা ছুঁড়ে মারল অনুর গায়ে। মা গো, এটা আপনি কি করলেন? বলে ব্যথায় কুকরিয়ে উঠল অনু। অনু যখন ব্যথায় কুকড়ে যাচ্ছে তখন আবির বলল, এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে যাও, নিজের কাজে যাও, মোনার জন্য আবার চা বানিয়ে নিয়ে আসো। লতা দেবী বললেন, সত্যি তোমাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি, এক কাপ চাও ঠিকঠাক বানিয়ে আনতে পারো না? তাহলে তুমি পারোটা কি শুনি? অনু বলল, মা খবরদার আমাকে মামা করে ডাকবে না, ঝাঁঝিয়ে উঠলেন লতা দেবী। অনু চোখে আঁচল চাপা দিয়ে আবার গেল রান্নাঘরে চা করতে। আবির বলল, মনু সোনা, চলো তোমাকে কফি শপে নিয়ে যাই, আমরা দুজনে বসে গল্প করতে করতে কফি খাবো। তুমি তো কোল্ড কফি খুব পছন্দ করো, তাই না? মোনার মুখটা চকচক করে উঠল। সে দৌড়ে গিয়ে আবিরকে জড়িয়ে ধরে একটা কিস করলো। তারপর আদুরে গলায় বলল, ও জানো, এই জন্যই তো তোমায় এত ভালোবাসি আমি না বললেও তুমি আমার মনের কথা ঠিক বুঝে নাও। আবিরও মোনাকে একটা রিটার্ন কিস করলো। তারপর বলল, জানতে তো হবেই, আফটার অল আমার বাগদত্তা বলে কথা। ওরা দুজনেই বেরিয়ে গেল কফি শপের উদ্দেশ্যে। এদিকে অনু আবার চা করে নিয়ে এলো। এসে ওদের দুজনের কাউকে দেখতে পেল না। অনু লতা দেবীকে জিজ্ঞাসা করলো, মা, ওনারা সব চলে গেলেন কোথায়? লতা, তুমি কি মনে করো আবির যে সকল কাজ করবে সেগুলো সব তোমাকে জানিয়ে করতে হবে, নাকি সব কাজের কৈফিয়ত আমরা তোমাকে দেব? একটা হাগরে অলক্ষী মেয়ে মানুষ কোথাকার, যেমন বাপ মা তেমন তার মেয়ে, একটা ছোট লোকের মেয়ে। শাশুড়ির এই ধরনের অসম্মানজনক কথাবার্তা অনু আর সহ্য করতে পারল না। প্রতিবাদ করে উঠল সে। অনু, আপনি আমাকে যা বলেছেন বলুন, কিন্তু আমার মা বাবাকে অসম্মান করবেন না। আমি যদি কোনো অন্যায় করে থাকি তার জন্য তো আপনারা মা ছেলেতে দিনরাত শাস্তি দিচ্ছেন, আবার আমার মা বাবাকে ধরে টানছেন কেন? লতা দেবী এবার উঠে এসে অনুর চুলের মুঠিটা ধরে বলল, কি বললি তুই? তোর যত বড় মুখ নয় তত বড় কথা, তুই এক্ষুনি দূর হয়ে যা আমার বাড়ি থেকে। এই বলে ধাক্কা মেরে অনুকে ফেলে দিলেন। অনু উঠে বসলো। চোখ মুছতে মুছতে নিজের ঘরের ভেতর প্রবেশ করলো অনু। একটা ফটো ফ্রেম হাতে তুলে নিয়ে এক কাপড়ে বেরিয়ে গেল সে। অনু উদ্দেশ্যহীনভাবে পথ চলছে আজ। সে কোথায় যাবে, কি করবে কিছুই জানে না, শুধু জানে তার মাথার উপরে শেষ ছাদটুকু আজ আর নেই। অন্যমনস্কভাবে পথ চলতে চলতে হঠাৎ একটা গাড়ির সঙ্গে ধাক্কা খেল অনু। অনুর শরীরটা ছিটকে পড়ল রাস্তার পাশে। অনুর চেতনা হারানোর আগে শুনতে পেল, আরে আরে ধর ধর। গাড়িটা ধাক্কা মেরে পালালো। বলতে বলতে রাস্তার আশেপাশের লোকজন ছুটে এলো। অনু চেতনা হারিয়ে ফেলল। তারপরে কি হয়েছে তার মনে নেই।
জ্ঞান ফিরে অনু দেখল সে একটা হাসপাতালে শুয়ে আছে, হাতে স্যালাইনের বোতল ঝুলছে, পাশে একটা ব্লাডের শূন্য প্যাকেট ঝুলছে। তখনও সেটা কেউ ফেলেনি। অনু উঠে বসতে গেল, সঙ্গে সঙ্গে একজন নার্স দৌড়ে এসে বলল, আরে আরে করছেন কি? এখন উঠবেন না ম্যাডাম। অনু, আমি কোথায়? আমি এখানে এলাম কিভাবে? নার্স, আপনি কি কাউকে খুঁজছেন? আপনার বাড়ির লোক একজন বাইরে বসে আছেন, তাকে ডাকবো? অনু একটু বিস্ময়ের সঙ্গে বলবো, আমার বাড়ির লোক? না না সিস্টার, আপনার কোথাও ভুল হচ্ছে, আমার তো কেউ নেই। নার্স, ঠিক আছে, আমি ভদ্রলোককে ডেকে আনছি। নার্সের পিছন পিছন একজন বয়স্ক ভদ্রলোক প্রবেশ করলো। বয়স্ক ভদ্রলোক বললেন, কি মা, এখন কেমন আছো? আমি তো দিনরাত শুধু ভগবানকেই ডেকেছি, অবশেষে ভগবান মুখ তুলে চেয়েছেন। ডাক্তার বলেছেন তোমার বিপদ কেটে গেছে, কয়েকদিনের মধ্যেই তোমাকে ছুটি দিয়ে দেওয়া হবে। অনু, আপনি কে? ভদ্রলোক, আমি একজন মানুষ, একজন সর্বহারা মানুষ। আমারও তোর মতো একটা মেয়ে ছিল। আগের বছর আমার মেয়েটাকে মৃত অবস্থায় রাস্তার পাশে খুঁজে পাওয়া যায়। কে বা কারা যেন আমার মেয়েটাকে মেরে রাস্তায় ফেলে গেছে। এই বলে চোখের জল ফেলতে লাগলেন তিনি। তারপর তুই বল, তোর নাম কি, বাড়ি কোথায়? এই কয়দিনে কাউকে তো দেখলাম না তোকে দেখতে আসতে বা খোঁজ খবর করতে। বাড়ি থেকে পালিয়ে এসেছিস বুঝি? অনু, আমিও আপনার মতো অভাগা বাবা, আমারও যাওয়ার কোনো জায়গা নেই। আমাকে কেন বাঁচালেন আপনি? মরে গেলে এ জীবনে যন্ত্রণা শেষ হয়ে যেত। হাসপাতাল থেকে বেরিয়ে কোথায় যাব, কি খাবো, কিভাবে থাকবো, আমি কিছুই জানি না বাবা। ভদ্রলোক, বাবা বলে যখন ডেকেছিস, তখন তুই এই বুড়ো বাবার কাছেই না হয় থাকবি। মা আর বেটাতে যাই হোক করে চালিয়ে নেব। এখন তুই রেস্ট নে মা, পরে আমি তোর সঙ্গে সব কথা শুনবো। এই বলে ভদ্রলোক বেরিয়ে গেলেন। আজ প্রায় 7 দিন পর অনু আজ হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছে। বয়স্ক ভদ্রলোক একটা রিক্সা ভাড়া করে নিয়ে এলেন। অনু আর বয়স্ক ভদ্রলোক রিক্সা চেপে রওনা দিলেন বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে এসে অনু ফ্রেশ হয়ে এলো। এবার ভদ্রলোক একটা সবজি আর ভাত সাজিয়ে অনুকে খেতে ডাকলো। ভদ্রলোক, আয় আয় মা অনু, তাড়াতাড়ি করে ভাত কটা খেয়ে নে মা, সেই সকালে রান্না করেছি, ঠান্ডা হয়ে জল হয়ে যাবে না হলে। অনু, আমার কিছু খেতে ভালো লাগছে না বাবা। ভদ্রলোক, তা বললে কি হয় মা, তোমাকে তো ওষুধ খেতে হবে, কষ্ট করে এক মুঠো খেয়ে নে মা। বুড়ো ছেলেটার কথা শোন না মা, ওরকম করিস না। তুই না খেলে আমিও কিন্তু খাবো না, এই বলে দিলাম। অনুর চোখ দিয়ে জল গড়িয়ে এলো। এত যত্ন করে তার মা তাকে খাইয়ে দিত, তারপর কতদিন যে তাকে কেউ এভাবে খেতে দেয়নি সে হিসেব নেই। অনু আস্তে আস্তে করে গিয়ে খেতে বসলো। অনু এক গ্লাস তুলছে আর তার চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জল পড়ছে। ভদ্রলোক বললেন, খাওয়ার সময় কাঁদতে নেই মা, তুই খেয়ে ওঠ, তারপর আমি তোর সব কথা শুনছি। অনু বসে আছে। ভদ্রলোক সস্নেহে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করলেন, বল মা, তোর সব কথা আমাকে খুলে বল। অনু দীর্ঘশ্বাস ফেলে বলল, কি আর বলবো বাবা, আমার নাম অনু, মানে অনুপমা। আমি যখন ক্লাস 11-এ পড়ি তখন একটা গাড়ি অ্যাক্সিডেন্টে বাবা মা দুজনেই মারা যায়। আমার মামা তার বাড়িতে এনে আমাকে রাখে, কিন্তু মামিমা আমাকে দু চোখে দেখতে পারতো না। সারাদিন ঘরের সমস্ত কাজ আমাকে দিয়ে করাতো। তারপরেও বাবার জমানো টাকা দিয়ে আমি পড়াটা চালিয়ে গিয়েছিলাম। আমি খুব ভালো নম্বর পেয়ে এইচএস পাশ করি। তারপর আমি কলেজে ভর্তি হব ভেবেছিলাম, কিন্তু তার আগেই আমার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে। মামার এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল, আমরা সবাই সেখানে উপস্থিত ছিলাম। সবাই যখন আনন্দ করতে ব্যস্ত,
ঠিক তখনই একটা ছেলে আমার কোমর জড়িয়ে ধরে। আমি চিৎকার করে উঠি। লোকজন সব জড়ো হয়ে যায়। আমার মামিমা ভর্ৎসনা দিয়ে বলে ওঠেন, তোর জন্য আমাদের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে গেল। সেই রাতে ওই বিয়ের মণ্ডপে ওই ছেলেটার সঙ্গে আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়। আমার টাকা পয়সা যা যাবতীয় ছিল সব কিছু মামিমা নিয়ে নেয়। মামা আর মামি আমাকে বলে আমি মরে গেলেও যেন ওদের ওই মুখও না হই। এতটা বলে অনু প্রবল কষ্টে চুপ হয়ে গেল। ভদ্রলোক বললেন, থেমে গেলি কেন মা, বল তারপর কি হলো। জোর করে বিয়ে দেওয়ার ফলে স্বামী আর শাশুড়ি আমাকে মেনে নিতে পারেনি। আমার স্বামীর অন্য একজন বাগদত্তা ছিল, তাই আমার সঙ্গে সে সব সময় দুর্ব্যবহার করত। রোজ কারণে অকারণে আমার গায়ে হাত তুলত সে। অনু আর বলতে পারছে না। তীব্র কষ্ট গলার কাছে দলা পাকিয়ে উঠতে চাইছে। ভদ্রলোক সস্নেহে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, দুঃখ করিস না মা, দেখবি করুণাময়ের কৃপায় সব ঠিক হয়ে যাবে। অনুর চোখ দিয়ে আবার জল গড়িয়ে পড়ল। কান্না ভেজায় গলায় অনু বলল, কিচ্ছু ঠিক হবে না বাবা, আমার যে সব শেষ হয়ে গেছে। আমাকে যে ওরা চায় না বাবা, আমাকে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বাবা, আমাকে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এই বলে অনু কান্নায় ভেঙে পড়ল। ভদ্রলোক বললেন, আমি বুঝেছি মা তোর কষ্টটা, আমি বুঝতে পেরেছি, কিন্তু এখন তো ভেঙে পড়ার সময় নয়। এখন যে তোকে আবার মাথা তুলে দাঁড়াতে হবে, আবার নতুন করে বাঁচতে হবে তোকে। অনু বলল, কীভাবে বাবা? আমার যে মন ভেঙে গেছে, আমি যে স্বপ্ন দেখতে ভুলে গেছি, আমি স্বপ্ন দেখা ভুলে গেছি। ভদ্রলোক বললেন, আবার তোকে নতুন পরিচয়ে বাঁচতে হবে, আমি তোকে সাহায্য করব। আমি এক মেয়েকে হারিয়েছি, ভগবান যখন আরেক মেয়েকে পাঠিয়ে দিল, তখন তোকে আমি এভাবে হারাতে দেব না, কিছুতেই আমি হেরে যেতে দেব না তোকে। আজ থেকে তোর নাম অনুপমা নয়, আজ থেকে আমার মেয়ের নামে তোর নাম রাখলাম তিথি। অনু বলল, বাহ, খুব সুন্দর নাম তো বাবা, তিথি। ভদ্রলোক বললেন, হ্যাঁ রে মা, আজ থেকে তোকে আমি তিথি বলেই ডাকবো। অনু বলল, তাই ডেকো। আচ্ছা বাবা, আমার কথা তো সবই শুনলে, এবার তোমার কিছু বলো। ভদ্রলোক বললেন, কি আর বলবো বল মা, আমার নাম নিবারণ, আমি হরিমতি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। রিটায়ার্ড করেছি প্রায় বছর দেড়েক আগে। এখন এই পেনশনের টাকাতে কোনো মতে দুটো ডাল ভাতের জোগাড় হয়ে যায়। পরিবার গত হয়েছে অনেক দিন আগেই, মেয়েটাও চলে গেল, আমি এখন একা। এভাবেই আমার জীবন চলছে। এই বলে একটা দীর্ঘশ্বাস ফেলে ভদ্রলোক থামলেন। অনুর মনের অবস্থা বুঝতে পেরে নিবারণবাবু হালকা একটু হাসলেন। তারপর বললেন, কিন্তু এখন আমার আর কোনো চিন্তা নেই, এখন তো আমার তিথিমা চলে এসেছে। এই বুড়ো ছেলেটার উপদ্রব একটুখানি সহ্য করতে পারবি মা? বেশি কিছু চাই না আমার, একটু রান্না করে এই বুড়ো ছেলেটাকে খাওয়াবি, আর তুই পড়াশুনো আবার শুরু করবি। অনু, তা কি করে হয় বাবা, আমি কি আর পড়াশুনো করতে পারবো? আমার কি আর পড়ায় মন বসবে বাবা? নিবারণবাবু বললেন, পড়ায় তো তোমাকে মন বসাতেই হবে মা, না হলে ঘরে ঘরে তোর মতো যে কত অনু রয়েছে যারা প্রতিনিয়ত এইভাবে অত্যাচারিত হচ্ছে, তাদের ন্যায় পাইয়ে দেওয়ার কাজটা যে তোকে শুরু করতে হবে মা। তোকে দেখিয়ে দিতে হবে মেয়েরা সব কিছু পারে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে দাঁড়িয়ে যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা একমাত্র মেয়েদেরই আছে। এই বুড়ো বাপটাকে হতাশ করিস না মা, আমি যে তোকে পেয়ে বুকে অনেকটা বল পেয়েছি মা, তুই আর অমত করিস না। অনু মাথা নেড়ে সাই দিল আর মুখে বলল, ঠিক আছে বাবা, তোমার স্বপ্ন আমি পূরণ করবই, কথা দিলাম। রবীন্দ্রনাথ ল কলেজে আইন নিয়ে পড়াশুনো করার জন্য ভর্তি হলো অনু ওরফে তিথি। ওদিকে আবির মোনাকে নিয়ে মত্ত, আজ মোনা শপিং করতে বেরিয়েছে, সঙ্গে রয়েছে আবির।
মোনা আজকে একটা উগ্র আধুনিক পোশাক পরেছে। মোনার শরীরের উপরের অংশে কেবলমাত্র একটা অন্তত শর্ট সাইজের স্লিভলেস টি শার্ট, আর নিষ্পাঙ্গে রয়েছে একটা হট প্যান্ট। মোনার শরীরের বক্ষ বিভীষিকা একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে। নাভি সম্পূর্ণ উন্মুক্ত, আর উন্মুক্ত পা আর শরীর হিল্লোল দেখলে যে কোনো পুরুষ মানুষই মাথা ঠিক রাখা মুশকিলের ব্যাপার। মোনা আর আবির শপিং মলে গিয়ে ঢুকলো। মোনা, হে আবির, এই টি শার্টটা দেখেছো, কত সুন্দর তাই না? আবির, তোমার পছন্দ হয়েছে মোনা সোনা? যদি পছন্দ হয়ে থাকে তাহলে ওটা প্যাক করতে বলো। মোনা, এই দেখো, এই ব্ল্যাক কালারের জিন্সটা তোমাকে কিন্তু ভালো মানাবে, আর ওই ব্লু কালারের গেঞ্জি ওটাও তোমার জন্য নিচ্ছি। ইস, দেখেছো, আমি তো একদম ভুলে গেছি, মাসিমা বলেছিল তার জন্য ব্যথার ওষুধ নিতে। আমার তো দোকানটা ক্রস করে এলাম আসার সময়। ওই দিকটা তো আর ওয়ান ওয়ে রাস্তা, যাওয়ার সময় আমাদের আবার উল্টো রাস্তা দিয়ে ব্যাক করে যেতে হবে দেখছি। আবির, তুমিও না পারো বটে, আবার এই গাড়ি ঘুরিয়ে অতটা যেতে হবে। মোনা অনেক কিছু শপিং করলো, নিজের জন্য, আবিরের জন্য, আর কিছু ঘর সাজানো সামগ্রী। আবিরের আজ অনেকগুলো টাকা বেরিয়ে গেল। আবির মনে মনে ভাবলো, এইভাবে যদি টাকা খরচা করে তাহলে তো তাকে এবার ভিক্ষার বাটি নিয়ে রাস্তার মোড়ে বসতে হবে। আবির আর মোনা যখন শপিং মল থেকে বাইরে বের হচ্ছিল, তখন কতগুলো বোকাটে ছেলে মোনার কোমর চেপে ধরলো। এসো না ফুলটুসি, মজা কি শুধু ওই ছেলেটাই দিতে পারে নাকি? আমার সঙ্গে এসো, তোমায় পুষিয়ে দেব। ছেলেগুলোর মধ্যে থেকে একজন বলে উঠল। ছেলেগুলো হট পোশাকে মোনাকে দেখে ওকে রীতিমতো উত্ত্যক্ত করতে শুরু করলো। মোনাকে প্রোটেক্ট করার জন্য আবির এগিয়ে এলে লোকগুলোর সঙ্গে আবিরের রীতিমতো মারামারি শুরু হয়ে যায়। চিৎকার শুনে শপিং মলের দারোয়ান আর আশেপাশের কয়েকজন লোক ছুটে গেল। কি হয়েছে, এখানে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? শপিং মলের দারোয়ান কথাগুলো বলল। মোনা, হাউ ডেয়ার ইউ? দারোয়ান, ম্যাডাম আপনি শান্ত হন, কি হয়েছে আমাকে বলুন। মোনা, ও ডিসগাস্টিং, আমি আর জাস্ট নিতে পারছি না। আবির, তুমি যা করার করো। আবির দারোয়ানকে উদ্দেশ্য করে বলল, ও কি বলবে বলো তো? তোমাদের এখানে কি কি ধরনের লোক সব ঘুরে বেড়ায়, তোমরা ওদের উপর ঠিকঠাক নজর রাখো না কেন? আশেপাশে যেসব লোক জড়ো হয়েছিল তাদের মধ্যে থেকে একজন বলল, মামনি, যদি রাস্তায় এত ছোট ছোট পোশাক পরে বের হয় তো ওদের আর কি করে দোষ দেই বলুন তো? আরেকজন বলল, রসের হাঁড়িতে ঠিকঠাক চাপা না দিলে পিঁপড়া তো হবেই। আরও একজন এরকমই একটা কোনো কুৎসিত মন্তব্য করতে যাচ্ছিল, তার আগেই তাকে থামিয়ে দিল একটা গম্ভীর পুরুষ কণ্ঠস্বর। শ্যাট আপ, আর একটাও বাজে কথা নয়। ছোট পোশাক পরেছে মানেই তার সঙ্গে অসভ্যতা করা যায়, একথা আপনাদের কে বলেছে? নানা রকম বাহানা দেখিয়ে মেয়েদেরকে উত্ত্যক্ত করা বন্ধ করুন। পোশাক নিয়ে যদি বিচার করতে হতো তাহলে ছোট ছোট পরে খালি গায়ে ঘুরে বেড়ানো ছেলেগুলোর উপর মেয়েদের তো আগেই ঝাঁপিয়ে পড়ার কথা। কই, ওরা তো সেরকম করে না। তাছাড়া এসব মানধাতার আমলের ডায়লগ আওড়ে কিছু লাভ হবে না। নিজেদের মানসিকতা পরিবর্তন করার চেষ্টা করো। তোমাদের মতো মানসিকতার লোকেদের জন্য মেয়েরা এখনও রাস্তায় বেরোতে ভয় পায়। আর পোশাকেই যদি সব হতো তাহলে তো আর 3 বছরের মেয়ে 60 বছরের বৃদ্ধা আর রাস্তার মানসিক ভারসাম্যহীন পাগলি ধর্ষিত হতো না। সবাই দেখিয়ে দেখলো একজন বয়স্ক ভদ্রলোক এই কথাগুলো বলছেন। ভদ্রলোকের বয়স হয়তো 60 পেরিয়ে গেছে, কিন্তু তার চেহারা আর ব্যক্তিত্ব একটা উজ্জ্বল অভিব্যক্তি প্রকাশ পাচ্ছে। কেউ আর কোনো কথা না বলে মাথা নিচু করে ওখান থেকে চলে গেল। ভদ্রলোক মোনার দিকে তাকিয়ে বলল, যাও মা, তবে এটা তো বিদেশ নয়, এখানে মানুষের মানসিকতা এখনও অতটা আধুনিক হয়নি, তাই আমাদের দেশের কালচার অনুযায়ী পোশাক পরার চেষ্টা করো।
মোনার মুখ রাগে আর লজ্জায় লাল হয়ে গেল। সে আবিরকে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করলো। এরপর কেটে গেছে অনেকগুলো বছর। অনু এখন আর সেই অনু নেই। সে এখন কলকাতার নামকরা অ্যাডভোকেট তিথি। আবিরের এখন বিশাল নামডাক হয়েছে। সে এখন লোকাল এরিয়ার এমএলএ। ক্রেতা দুস্তর পোশাক আর দামি গাড়ি করে ঘুরে বেড়ায়। বাড়িটাও রাজপ্রাসাদের মতো করে বানিয়েছে। তাছাড়াও আরও কয়েকটা বাংলো বাড়ি রয়েছে। জায়গায় জায়গায় ফ্ল্যাট কিনেছে সে। তাছাড়াও বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেলের বিদেশি গাড়ি রয়েছে তার। মোনাকে এখনও বিয়ে করেনি আবির, তবে শোনা যায় এখন ওরা নাকি লিভ টুগেদারে রয়েছে। মোনা এখন বিখ্যাত মডেল, সঙ্গে কিছু অভিনয়ও করে। তবে বেশিরভাগ সময় আবিরকে নিয়ে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে দেখা যায় তাকে। আজ 23শে মার্চ। কলকাতার বিভিন্ন জায়গায় চাকরি প্রার্থীদের বিক্ষোভ চলছে। কলকাতার বিভিন্ন রাস্তা জ্যাম হয়ে গেছে। গাড়ি ঘুরিয়ে ঘুরপথে কলকাতা হাইকোর্টে পৌঁছতে তিথির একটু সময় লেগে গেল। আজ কোর্টে একটা গুরুত্বপূর্ণ মামলার রায়দান করার কথা। ব্লক এবং পঞ্চায়েতের বিভিন্ন অফিসিয়াল পোস্টে গ্রুপ ডি এবং গ্রুপ সি চাকরি প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত মামলা চলছে। আজ তারই রায় দিতে চলেছে তিথি মৈত্র ডিভিশন বেঞ্চ। এদিকে যে সকল চাকরি প্রার্থী পরীক্ষায় পাশ করেছিল অথচ যারা নিয়োগ পায়নি, তারা ন্যায্য চাকরির দাবিতে জায়গায় জায়গায় বিক্ষোভ আর মিছিল বের করেছে। কোথাও কোথাও তো আবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ শুরু হয়ে গেছে। কোনো কোনো জায়গায় বিক্ষোভকারীদেরই হঠাতে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়েছে। আবার কোনো কোনো জায়গায় বিক্ষোভকারীদের হটানোর জন্য পুলিশ জল কামান আর কাঁদানি গ্যাসের সেল ফাটিয়েছে। বিক্ষোভকারীদের মধ্যে থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। এক কথায় মহানগরীর রাজপথ এখন বেশ সরগম। আজকের কেসটার উপরে অনেকেই নজর রেখেছে। আজকের কিসের কি বিচার হয় সেই দিকে তাকিয়ে আছে চাকরি প্রার্থীরা ছাড়াও আপামর জনতা, সাধারণ মানুষ থেকে শুরু করে বুদ্ধিজীবীদেরও একাংশ। বেলা 12:30 থেকে বিচার কার্য শুরু হলো। অবশেষে বিকাল 5টার সময় হাইকোর্ট রায়দান করলো। সিদ্ধান্ত হলো ভুয়া চাকরিজীবী যাদের টাকার বিনিময়ে নিয়োগ করা হয়েছে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হবে। এছাড়াও তাদের এতদিনের বেতন সব ফেরত দিতে হবে। আর পরীক্ষাতে সফলভাবে পাশ করা প্রার্থীরা যারা এখনও নিয়োগপত্র পায়নি তাদের যত তাড়াতাড়ি সম্ভব চাকরিতে নিয়োগ করতে হবে। কোর্টের রায় শোনার পর মহানগরীর রাজপথ এক কথায় উত্তাল হয়ে উঠল। কেউ কেউ এই রায়কে সমর্থন জানালো, আবার কেউ কেউ এই রায়ের প্রতিবাদে রাস্তার মিছিল বের করলো। সাধারণ মানুষ ন্যায়ের পক্ষে রায় দিয়েছে ভেবে তিথিকে দুহাত তুলে আশীর্বাদ করতে লাগলো। কোর্ট থেকে ফিরে শটানে নিজের রুমে গিয়ে প্রবেশ করলো তিথি। আজ খুব টায়ার্ড লাগছে তার। সারা রাস্তা জ্যাম আটকে আটকে রাত হয়ে গেছে তার বাড়ি ফিরতে। নিবারণবাবু এক কাপ গরম চা এনে বললেন, আজ তোর খুব ধকল গেছে না রে মা? তা না হলে এভাবে বসে থাকার মেয়ে তো তুই নোস। নে মা, তাড়াতাড়ি চাটা খেয়ে ফ্রেশ হয়ে আয় তো দেখি। তিথি বলল, তুমি আবার চা করতে গেলে কেন বাবা? হারু কাকা কোথায়? তোর হারু কাকার মেয়ের আজ ভীষণ শরীর খারাপ, তাই আর এবেলা কাজে আসতে পারবে না বলে জানিয়েছে। তিথি অ্যাডভোকেট হওয়ার পর নিবারণবাবুর পরিবারের দারিদ্রতা ঘুচেছে। পুরনো বাড়িটা ভালো করে মেরামত করে রং করেছে তিথি। এছাড়াও পাশের খালি জায়গাটাতে একটা নতুন দোতলা পাকা বাড়ি বানিয়েছে তিথি। বাড়িতে এখন একজন কাজের লোক রয়েছে। নিবারণবাবু বা তিথি কেউই এখন আর হাত পুড়িয়ে রান্না করেন না। হারু কাকাই সমস্ত কিছু দেখভাল করে। তিথি নিবারণবাবুকে বলল, ঠিক আছে বাবা, আমি চাটা খেয়ে ফ্রেশ হয়ে রান্নাঘরে যাচ্ছি, তুমি যেন আবার এই শরীরে রান্না করতে যেও না। নিবারণবাবু বললেন, তা বললে কি আর হয় রে মা? তোর উপর দিয়ে সারাদিন কত ধকল যায় বলতো, তারপরেও বাড়িতে এসে তুই রান্না করবি, তা হয় না। তিথি বলল, বেশ, আজ তাহলে কিচেন অন স্ট্রাইক।
আজ রান্নাঘরে কেউ ঢুকবো না। নিবারণবাবু একটা প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন মেয়ের দিকে। তিথি হেসে বলল, আরে বাবা, আমি আজকে রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে দিচ্ছি, কি তাহলে আর কোনো আপত্তি নেই তো তোমার? নিবারণবাবু সম্মতিসূচক ঘাড় নেড়ে হালকা একটু হাসলেন। সকালবেলা টিভিতে খবর দেখতে দেখতে নিবারণবাবুর আর তিথির চোখটা আটকে গেল টিভির পর্দায়। নিউজে যেসব কি দেখাচ্ছে, কাল শহরের বিখ্যাত হোটেল মালিক চৌধুরী বাবু মধুচক্র চালানোর দায়ে গ্রেপ্তার হয়েছে। পাশাপাশি আরেকটা মুখ দেখাচ্ছে খবরে। মধুচক্রের আসর থেকে যে সকল মেয়েকে উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে একজন নিবারণবাবুর মেয়েটাকে খুব চেনা চেনা লাগছে, কিন্তু কোথায় দেখেছেন মনে করতে পারছেন না। নিবারণবাবু তিথিকে বললেন, জানিস তো মা, এই মেয়েটাকে আমি আগেও কোথাও দেখেছি, কিন্তু এখন আর মনে পড়ছে না। মেয়েটার ছবির দিকে তাকিয়ে তিথির মুখটা হা হয়ে গেল। মুখ দিয়ে অস্ফুটে একটা শব্দ বের হলো, মোনা। মোনা ধরা পড়ার পর স্বভাবতই তার ঘনিষ্ঠ হিসেবে আবিরের নাম উঠে এলো। আবিরের সঙ্গে মোনার সম্পর্কের কথা জানতে পারল পুলিশ। তার সঙ্গে সঙ্গে মোনার নামি বেনামি বিভিন্ন সম্পত্তি আর টাকা পয়সার হদিশ পেল পুলিশ, যার বেশিরভাগটাই মোনার অর্জিত সম্পত্তি নয়, যেগুলো বেশিরভাগই আবিরের আর অন্যান্য ধনকুবেরদের কাছ থেকে পাওয়া। পুলিশ সেই সকল ধনকুবেরদের নামের একটা তালিকা তৈরি করলো। স্বভাবতই সেই নামের তালিকায় আবিরের নামও যুক্ত হলো। গভীর রাতে আবিরের বাড়িতে ইনকাম ট্যাক্স অফিসাররা রেড করলো। আবিরের বাড়ি থেকে অনেক টাকা পয়সা সহ নামে বেনামে বিভিন্ন সম্পত্তির দলিল, অনেক সোনার উপর গহনা আর বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হলো। শুধু এদেশেই নয়, দেশের বাইরেও বিদেশের বিভিন্ন ব্যাংকে বেনামে আবিরের ব্যাংকে অ্যাকাউন্টে রয়েছে প্রচুর টাকা। একজন সামান্য চাকরিজীবী থেকে এমএলএ হওয়ার পর রাতারাতি কিভাবে এত সম্পত্তির টাকা পয়সার মালিক হলেন আবির, তার কোনো সদুত্তর দিতে পারল না আবির। আবিরকে গ্রেপ্তার করা হলো। সকাল হতেই খবরটা খাওয়ার বেগে দ্রুত ছড়িয়ে পড়ল। সাধারণ মানুষ বলতে থাকলো, ছি ছি, এরা হলো নাকি জনপ্রতিনিধি, দেখো ভদ্র চেহারার আড়ালে এদের আসল রূপটা কতটা কুৎসিত। কেউ কেউ বলল, সাধারণ মানুষের মুখ দিয়ে রক্ত ওঠা টাকা পয়সা হাতিয়ে নিয়ে শালারা সব ফুর্তি করছে। আসলে যত নষ্টের গোড়া তো ওই আমরাই। আমরা প্রতিনিধি নির্বাচন করার আগে তার ব্যাকগ্রাউন্ডটা ভালো করে দেখি না, একটা হুজুগে মেতে প্রতিনিধি নির্বাচন করি। খবরটা বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন রকমভাবে প্রচার হতে থাকলো। খবরের কাগজের প্রথম পাতায় বড় বড় করে হেডলাইন দিয়ে খবরটা প্রচারিত হতে থাকলো। জনসাধারণের মধ্যে এটা একটা আলোচনার বিষয়বস্তু হয়ে উঠল। মিডিয়া ছাড়াও বিভিন্ন ইউটিউব আর ফেসবুকে ট্রোলড হতে থাকলো এই খবরটা। তিথি একটা দীর্ঘশ্বাস ফেলল। আজ তার ছুটি। শরীরটা ভালো লাগছে না বলে আজ ছুটি নিয়েছে সে। সকালবেলা হাত মুখ ধুয়ে চা খেয়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করলো তিথি। আজ কেন জানি না মনটা খুব খারাপ হয়ে আছে তার। কেন একটা চাপা কষ্ট গুমড়ে গুমড়ে উঠেছে তার বুকের মধ্যে। তিথি মনে মনে ভাবল, একটা অন্যায়কারী ন্যায্য শাস্তি পেয়েছে, এটা তো খুব ভালো খুশির খবর। তিথি অবশ্যই খুশি হয়েছে, কিন্তু এই খুশিটা সে ঠিক মতো করে অনুভব করতে পারছে না কেন। আবিরের সঙ্গে সমস্ত সম্পর্ক সে তো অনেক দিন আগেই ছিন্ন করে দিয়েছে, তবে কেন? আবিরের এই পরিণতির কথা জেনে খারাপ লাগছে তিথির। তবে কি মনে মনে আবিরকে সে এখনো ভালোবাসে? না, এটা অসম্ভব। নিজের মনকে বোঝায় তিথি। আবিরকে যে ভালোবাসত সে ছিল অনু। সে অনু তো আবিরের অত্যাচারে ঘর ছাড়া হতে বাধ্য হয়েছিল। তারপর সে অনু কবেই মরে গেছে। নতুন করে জন্ম নিয়েছে তিথি। কলকাতা হাইকোর্টের নাম করা একজন অ্যাডভোকেট সে। তার এভাবে
ভেঙে পড়া উচিত নয়। খানিকক্ষণ পরে নিবারণবাবু এসে দরজায় ঠোকা মারলেন। দরজাটা একটু খোল মা। আমি জানি তোর মনের উপর দিয়ে কি যাচ্ছে, কিন্তু অতীতকে আঁকড়ে ধরে কী লাভ বল মা? অতীতকে যতই ভাববি ততই কষ্ট পাবি। তাছাড়া যে কোনোদিন তোকে মানুষের মর্যাদা দেয়নি, ছদ্মবেশের আড়ালে তার আসল চেহারাটা আজ প্রকাশ পেয়েছে, আর যথার্থই শাস্তি পাবে ও। কথায় আছে, সব ভালো যার শেষ ভালো তার। তিথি নিবারণবাবুর কথা শুনে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। সত্যিই তো, আজ এই ছদ্মবেশী ভদ্রলোক যথার্থই শিক্ষা পেয়েছে। সাধারণ মানুষের একজন সুবিচারক হিসেবে তিথির আজ ভালো লাগার কথা। নিবারণবাবুকে জড়িয়ে ধরে তিথি, তুমি ঠিকই বলেছ বাবা, ওরকম সংকীর্ণ মানসিকতার মানুষকে নিয়ে আমি আর ভাবব না। তিথি এবার শুধু এগিয়ে যাবে, জনগণকে সুবিচার পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে তিথি মৈত্র হয়ে। নমস্কার, আজকের গল্প এই পর্যন্তই। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি কিছু ভুলভ্রান্তি হয় অবশ্যই আমায় ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।